এ আমার আপনজন। লেখনীতে নবনীতা চৌধুরী। পর্ব ৪। আজ ডিসেম্বরের ৭ তারিখ। আর ৫টা দিনের মতোই নব এক ভোরের সূচনা হয়েছে সুব্রতার জীবনে। প্রতিদিনের তুলনায় আজ আকাশ মেঘলা। শীতটা বেশ ঝাঁকিয়ে বসেছে ধরণীতে। ডিসেম্বরের শুরু বলে শীত বাড়ছে, কিন্তু আকাশও মেঘলা। শীতের মধ্যেও বৃষ্টি হবে নাকি? কাল রাত থেকে আকাশ কেমন গুমট বেঁধে আছে। এমনকি সূক্ষ্ম চোখে তাকালে দেখা যাবে আকাশ থেকে বিন্দু বিন্দু ফোঁটায় শ্রাবণ ঝরছে। কিচেনে দাঁড়িয়ে শীতের পিঠা বানাচ্ছে সুব্রতা। তুষার সকাল সকাল বেরিয়ে তাকে তাজা রস আর গুড় এনে দিয়েছিল। সুব্রতা কাল রাতে রৌদ্দুর বেরোনোর পর তাকে বলেছিল রস গুড় এনে দেওয়ার কথা। চিতই পিঠা গুড় আর দুধের মিশ্রণে ভিজিয়ে আরেকটা ভাপা পিঠা ভাপে দিল সুব্রতা। আজ দুপুরের মধ্যে রৌদ্দুর ফিরবে, তার জন্যই এত আয়োজন। ভাপা পিঠা ভাপে দিয়ে দ্রুত পায়ে ড্রয়িং রুমে এসে ঘড়ি দেখল সুব্রতা। মাত্র ৮টা বাজে। রৌদ্দুর ফিরবে কখন? দীর্ঘশ্বাস ছেড়ে আবার চুলার ধারে এসে দাঁড়াল সে। কাল রৌদ্দুর বাড়ি থেকে বেরোনোর পর থেকে তার মন ছটফট করছে। এমনকি কাল রাতে সুব্রতা ঘুমাতে পর্যন্ত পারেনি। একটু পর পর ঘুম ভেঙে গিয়েছিল। ফোন হাতে নিয়ে ঘড়ি দেখেছিল সে। সকালে ঘুম থেকে উঠার পর ঘটেছে আরেক বিপদ। সপ্তাহ ২ আগে রৌদ্দুর তাকে একটা ডায়মন্ড নোজপিন এনে দিয়েছিল। এতদিন ঠিক ছিল, কিন্তু আজ সকালে মুখ ধোয়ার সময় হুট করে নোজপিনটা খুলে হারিয়ে গেল। তারপর নোজপিনটা এত খুঁজল সুব্রতা, কিন্তু পেলই না। অতপর মন খারাপ করে সেই নোজপিনের আশা ছেড়েছে সে। সেই নিয়েও খুঁতখুত করছে তার মন। সুব্রতা এসব কুসংস্কারে বিশ্বাসী না, তবুও বারবার মনে পড়ছে নোজপিন হারানোর কথাটা। নিজেকে ব্যস্ত রাখতে এটো বাসনগুলো ধুয়ে নিল সে। ড্রয়িং রুম গুছিয়ে পরিপাটি করল। এমনকি শীতের মধ্যে কাঁপতে কাঁপতে গিয়ে রৌদ্দুরের রোপণ করা বাগানের গাছগুলোতেও সুব্রতা পানি দিয়ে এসেছে। পিঠে বানানো শেষ। সময় ৮টার কাঁটা পেরিয়ে ৯টাতে পৌঁছেছে। সুব্রতা সব কাজ শেষ করে টিভি ছেড়ে সোফায় বসল। আচানক ব্যস্ত পায় নিজের রুম থেকে বেরোল তুষার। চারদিকে এলোমেলো পলক ফেলে সোফার দিকটাতে গিয়ে তার দৃষ্টি থামল। নিজেকে যথেষ্ট স্বাভাবিক করে সুব্রতার দিকে এগিয়ে এলো তুষার। শান্ত স্বরে প্রশ্ন করল সে, আপনি নাস্তা করেছেন ভাবি? বেলি চাচ্চু কই? ঘুম থেকে উঠেছে সে? তুষারের কণ্ঠে টিভির ভলিউম কমিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো সুব্রতা। তুষারের মুখ ফ্যাকাশে। শীতের মধ্যে কপাল জুড়ে ঘাম চিকচিক করছে। ভয় বাড়ল সুব্রতার। মনে খারাপ চিন্তা আনতে চাইল না সে, কিন্তু মানব মন চিন্তার আখড়া। একবার যা মস্তিষ্কে ঢুকে তা সহজে ভুলতে চায় না। ভাবনা রেখে মৃদু স্বরে সুব্রতা শুধালো, বেলি ঘুমিয়ে আছে কেন ভাইয়া? কিছু হয়েছে? এক হাত কোমরে রেখে অপর হাত কপালে চাপল তুষার। আপনি নাস্তা করেছেন? না। খিদে পেয়েছে। বেলিকে উঠিয়ে নিয়ে আসুন, নাস্তা খাবো আমরা। কথাটা বহু কষ্টে শেষ করল তুষার। তার গলা কাঁপছে, ঠোঁট জোড়া বারবার শুকিয়ে আসছে। এর মধ্যে তার ফোনটা বেজে উঠল। তুষার দ্রুত পায়ে রুমের দিকে চলে গেল। যাওয়ার আগে ব্যস্ত কণ্ঠে বলে গেল সে, বেলি চাচ্চুকে উঠিয়ে নিয়ে আসুন ভাবি, আমরা পিঠে খাবো একসাথে। কিন্তু? কোনো কিন্তু না ভাবি, দয়া করে নাস্তা খেতে বসুন, আমি আসছি। তুষার যেতে টিভি বন্ধ করে উঠে পড়ল সুব্রতা। ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল সে। তুষারের আচরণ দেখে চিত্তে অস্থিরতার ডালপালা ছড়িয়ে পড়েছে। রৌদ্দুর বাড়ি না ফেরা অবধি এই অস্থিরতা কাটবে না। যতক্ষণ পর্যন্ত না সে রৌদ্দুরকে নিজের চোখে দেখছে, রৌদ্দুরের শরীর ঘ্রাণ পাচ্ছে না, ততক্ষণ এমন চিন্তা নিয়ে থাকতে হবে। রুমে ফিরে বেডে তাকালো সুব্রতা। তার বাম পাশের জায়গাটা খালি। রুমটা কেমন খা খা করছে রৌদ্দুরকে ছাড়া, যেন তাকে শ্বাস গ্রহণ করতে দিয়ে হৃৎপিণ্ড কেড়ে নিয়েছে। আলগোছে বালিশের পাশ থেকে ফোন নিয়ে রৌদ্দুরকে কল দিল সুব্রতা। কল ঢুকল না।
ফোন রেখে বেলির পাশে বসল সে। মেয়ের চুলে বিলি কেটে ধীরে ডাকল সুব্রতা। বেলি মা, উঠো সোনা মা, সকাল হয়ে গেছে। চাচ্চুর তোমার সাথে নাস্তা করবে বলে অপেক্ষা করছে। বেলি নড়ে চড়ে শুল। উঠো আম্মু। সুব্রতার ডাকে হালকা হয়ে এলো বেলির ঘুম। চোখ ডলে আড়মোড়া ভেঙে ছোট ছোট চোখে মায়ের দিকে তাকালো সে। বাবা এতেতে? তাহলে আমিও তবে? বেলির প্রশ্নে মলিন মুখে সুব্রতা জবাব দিল, না আম্মু, তোমার বাবা আসেনি। কেন? তোমার বাবা পাহাড়ে মিশনে গিয়েছেন। মিশন শেষে বাড়ি ফিরবেন। তাহলে আমিও তো কল উতবে। জেদ করে না বেলি। উঠো, তোমার চাচ্চু অপেক্ষা করছেন তোমার জন্য। বেলি ফের কম্পিউটার টেনে নিল মুখের উপর। কাত হয়ে শুতে শুতে বলল সে, বাবাকে আত্মে বলু। ফোন দেও তাকে। তোমার বাবা ফোন ধরছে না। আমি উঠব না। সুব্রতা কথা বাড়াল না। মেয়েটা রৌদ্দুরের আস্কারা পেয়ে পেয়ে বড্ড জেদি হচ্ছে। রৌদ্দুরের জন্য তাকে কিছু বলাও যায় না। কিছু বলতে গেলেই রৌদ্দুরের পেছনে লুকিয়ে পড়ে। রৌদ্দুর না থাকলে সেই দায়িত্ব তুষার পালন করে, ওদের সবার মাঝে পড়ে। সুব্রতার হয়েছে যত জ্বালা। ফের রুম ছাড়ল সে। রান্না বসানো লাগবে। মেজর শাহনওয়াজের দেহ এসে পড়েছে। তুষারের বলা কথাটা কর্ণকুহরে প্রবেশ হতেই হাত থেকে চায়ের কাপটা ছেড়ে দিল সুব্রতা। কাপ ভাঙার শব্দে ফোন কান থেকে সরিয়ে তড়িৎ বেগে ঘুরে দাঁড়াল তুষার। সুব্রতাকে দেখে আটকে উঠল সে। ভাবি? কাঁচ ভাঙা মারিয়ে সামনে এগোলো সুব্রতা। তীর তীর করে তার অধর জোড়া নড়ছে। রৌদ্দুর দেহ এসেছে মানে? কি বললেন ভাইয়া? তুষার কল কেটে ফোন পকেটে চালান দিয়ে এগিয়ে এলো সুব্রতার পানে। দুই হাত সামনে এগিয়ে বোঝানোর ভঙ্গিতে বলল, আপনি অস্থির হবেন না ভাবি। আপনি কি বললেন আবার বলুন। রৌদ্দুর একটু আঘাত পেয়েছে, সেই নিয়ে কথা বলছিলাম। বেলি উঠেছে? সুব্রতার বিশ্বাস হল না রৌদ্দুরের কথা। তার কানে ঝনঝন করে বাজতে থাকল কাল রৌদ্দুরের বলা কথাটা। হাসি মুখে বিদায় দেবে না শুভ্রজান? যদি মিশন থেকে আর না ফিরি, তখন তোমার কষ্ট হবে না? উদ্ভ্রান্তের ন্যায় সুব্রতা শুধালো। ভাইয়া সত্যি করে বলুন রৌদ্দুরের কি হয়েছে? বললাম তো, রৌদ্দুর আঘাত পেয়েছে ভাবি। আপনি শান্ত হন। সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমার বিশ্বাস আপনার কথা হচ্ছে না। আমার থেকে কি লুকাচ্ছেন ভাইয়া? ঠোঁট ভেঙে সুব্রতার কান্নারা বাঁধ ভাঙতে চাইল। মস্তিষ্ক ফাঁকা ঠেকল তার। খারাপ কিছু ভাবতে চাইছে না, তবুও মনে খারাপ ভাবনারা হানা দিচ্ছে। হুট করে অ্যাম্বুলেন্সের সাইরেন কানে লাগতে দুই পা পিছিয়ে গেল সুব্রতা। তুষার বুঝল সুব্রতা কাঁপছে। সুব্রতা হাত এগিয়ে দেয়াল ছোঁয়ার আগেই লুটিয়ে পড়ল মেঝেতে। তুষার ছুটে এসেও ধরতে পারল না তাকে। সুব্রতার কানে বেজে উঠল রৌদ্দুরের বলা কথাগুলো। বেলি মাম্মাকে নিয়ে ভালো থাকবেন মিসেস শাহনওয়াজ। আপনাদের দুজনকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। বিধবা শব্দটি অতীব সংকীর্ণ, অথচ যার নামের পাশে এই শব্দ জুড়ে যায়, সেই বুঝে এই ছোট্ট শব্দের ভার কতটুকু। পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষই সোনায় বাঁধানো কপাল নিয়ে জন্মায়, যাদের পুরো জীবন শান্তিতে কেটে যায়। সুব্রতার ভাগ্য তেমন নয়। বিধাতা তার কপালে স্বামী সংসার ভাগ্যতে বড় দুঃখ লিখে রেখেছিলেন। তা না হলে কি এই অল্প দিনের সংসারে মেজর সাহেবকেও হারাতো মেয়েটি? প্রতিদিনের মতোই সাধারণ একটি দিন, কিন্তু মেজর রৌদ্দুরের কোয়ার্টারে আজ বেশ ভিড় জমেছে। আর 5টা দিনের মতো শান্ত নেই তার কোয়ার্টার। সেনাবাহিনীর বিভিন্ন পদের সৈনিকরা আজ বেশ ব্যস্ত। শহীদ মেজর রৌদ্দুর শাহনওয়াজের শেষ বিদায় বলে কথা, একটু চাপ তো সহ্য করতেই হবে। মেজর রৌদ্দুর শাহনওয়াজের গুলিতে চিহ্ন বিচিহ্ন দেহটি কোয়ার্টারের বাইরে সযত্নে অ্যাম্বুলেন্সে রাখা। পাশে দাঁড়ানো কিছু সৈনিক আর তুষার। সুগঠিত টানা বন্ধ আঁখি পল্লব কেঁপে উঠল সুব্রতার। জেনিফার মৃধা বুঝলেন মেয়ের জ্ঞান ফিরছে। চিত্তে হাতুড়ির বাড়ি লাগল ওনার। জেনিফারের ভয়কে সত্যি করে পিটপিট করে চোখ মেলল সুব্রতা।
চোখ জোড়া মেলে নিজে একটু ধাতস্থ হওয়ার সময় নিল সুব্রতা। পরমুহূর্তে কিছুক্ষণ আগে কানে লাগা অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দের কথা মনে পড়তেই তড়িৎ বেগে বিছানায় উঠে বসল সুব্রতা। এদিক ওদিক তাকিয়ে মাকে পাশে দেখে ব্যস্ত কণ্ঠে সুব্রতা শুধালো, আম্মু তুমি কখন এলে? জেনিফার মৃধা নিজেকে সামলানোর চেষ্টা চালালেন। বিস্তীর্ণ হেসে মেয়েকে বুকে টেনে নিলেন তিনি। কিছুক্ষণ আগেই এলাম মা। তুমি শুয়ে পড়ো মামনি, আর একটু ঘুমাও, ফ্রেশ লাগবে তবে। সুব্রতা বাদ সাধল, না, আমি এখন আর ঘুমাবো না। মেজর সাহেব এসে পড়বেন, আমাকে রান্না বসাতে হবে। বাবা এসেছে? হ্যাঁ মা। তবে তো ওনার সাথে আজ দেখা হবে তোমাদের। মুখের কথা শেষ করে লাজুক হাসল সুব্রতা। মেয়ের সহজ সরল কথায় বুকের মধ্যে হু হু করে উঠল জেনিফার মৃধার। তার অভাগা মেয়েটির জানা নেই যে তার স্বামী ফিরে আর তার কাছে খাবার চাইবে না, শ্বশুর শাশুড়ির সাথে হেসে পরিচিতও হতে পারবে না। সে তো উড়াল দিয়েছে অজানায়। অজানায় উড়াল দেওয়া মুক্ত পাখিরা তো আর নীল নীড়ে ফিরে না। বহু কষ্টে জেনিফার বললেন, তোমাকে এখন রান্না বসাতে হবে না মা, তুমি শুয়ে থাকো একটু। নাশতা করেছ? তোমার জন্য একটু খাবার আনি আম্মু। মায়ের এমন ধারার কথায় বেশ বিরক্ত হল সুব্রতা। মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ব্যস্ত পায়ে বিছানা থেকে নেমে পড়ল সে। জেনিফার মৃধাও নেমে দাঁড়ালেন মেয়ের পাশে। তোমরা সবাই আমাকে খাওয়াতে এত ব্যস্ত হয়ে পড়েছ কেন বলো তো? আমার এখন খিদে নেই। এগোতে নিয়েও থেমে গেল সুব্রতা। কিছুর মনে পড়ার ভঙ্গিতে দ্রুত পায়ে সে বারান্দার দরজার দিকে এগিয়ে গেল। রেলিং ধরে ঝুঁকে নিচে তাকালো সুব্রতা। তাদের কোয়ার্টারের সামনে অ্যাম্বুলেন্স দাঁড় করানো। পাশেই ৩-৪ জন ডিউটি অফিসার দাঁড়িয়ে সৈনিকদের সাথে কথা বলছেন। অফিসাররা কিছু বলছেন, সৈনিকরা তাতে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাচ্ছে। দৃশ্যটা অবলোকনের পর তখন তুষারের বলা কথাগুলো মনে পড়ল তার। রৌদ্দুর একটু আঘাত পেয়েছে ভাবি, সেই নিয়ে কথা বলছিলাম। বেলি উঠেছে? ঘটনা বুঝতে উদ্ভ্রান্তের ন্যায় চিৎকার দিয়ে উঠল সুব্রতা। আম্মু কোয়ার্টারের সামনে অ্যাম্বুলেন্সে কেন? রৌদ্দুর কি তবে এসে পড়েছে? আমাকে ডাকনি কেন? জেনিফার মৃধা কিছু বলবেন, তার আগেই দৌড় দিল সুব্রতা। রুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে চলে গেল সে। কোয়ার্টারের ভেতর থেকে হন্তদন্ত পায়ে বেরিয়ে এলো সুব্রতা। দরজার চৌকাঠে হোঁচট খেয়ে পড়তে নিয়েও বাঁচল সে। সুব্রতাকে আসতে দেখে কথা রেখে তুষার আর আনিস মৃধা ছুটে এলেন। মেয়ে অ্যাম্বুলেন্সের কাছে যাওয়া আগেই সুব্রতাকে ধরে নিলেন আনিস মৃধা। এভাবে ছুটছ কেন আম্মু? বাবাকে দেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল সুব্রতা। হাঁপড়ের মতো শ্বাস নিয়ে দাঁড়াল সে। অ্যাম্বুলেন্সে কে বাবা? তোমার জামাই এসেছে? চোখ ঘুরিয়ে বাবার পেছনে দাঁড়ানো তুষারের দিকে তাকাল সে। ভাইয়া, রৌদ্দুর এসেছে কি? রৌদ্দুর আসছে, আপনি উপরে যান ভাবি। সুব্রতার মন ভরল না তুষারের উত্তরে। বাবার থেকে নিজেকে ছাড়িয়ে মাটিতে গড়ানো আঁচলো টেনে নিল সে। অ্যাম্বুলেন্সে কে আছে আমি তা দেখব ভাবি। তুষারের কথার মাঝেই তাকে থামিয়ে দিল সুব্রতা। দয়া করে আমাকে আটকাবেন না তুষার ভাই। আপনি সকাল থেকে এমন অবছালো উত্তর দিচ্ছেন আমাকে, আমার ভালো লাগছে না এসব। একটু কথা শুনুন ভাবি। পারবো না। সরুন পথ থেকে। বাবা তুমিও সরো। দয়া করে আমাকে আটকাবেন না কেউ। আনিস মৃধা মেয়েকে আটকাতে চাইলেন, কিন্তু তুষার পথ ছেড়ে দিল। সুব্রতার পথ আটকে রেখে কি লাভ? যাকে আটকানোর ছিল সে তো উড়াল দিয়েছে, তবে অন্যজনকে ধোঁয়াশায় রেখে কি হবে? এমনিতেও 1 ঘন্টা পর সুব্রতা সব জানবে। বড় জোর এখন জানলে একটু বেশি কাঁদবে। এই যা, বাকি যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। সুব্রতার গগন কম্পমান চিৎকারে ভাবনা ছেড়ে বাস্তবে ফিরল তুষার। দীর্ঘ শ্বাস ছাড়ল সে। পুরুষদের কাঁদতে নেই বলেই তার গলায় কান্নারা দলা পাকিয়ে বুকে গিয়ে পাথরের রূপ নিচ্ছে। অগোছালো কদমে অ্যাম্বুলেন্সের সামনে এসে দাঁড়াল তুষার। সুব্রতার আহাজারি সহ্য করা যাচ্ছে না।
রৌদ্দুরের বুকের উপর আছড়ে পড়ে গলা ফাটিয়ে কাঁদছে সে। আনিস মৃধা তাকে সামলাতে পারছেন না। তুষার তাকে ছুতে পারবে না। সে কথা মাথায় রেখে একজন নারী সৈনিককে ডাক দিল সে। রুমাইসা ম্যামকে ধরো। তুষারের আদেশে অ্যাম্বুলেন্সের ভেতরে ঢুকে সুব্রতাকে টেনে ধরল রুমাইসা। সুব্রতা হাত ছিটকে রুমাইসাকে ছাড়িয়ে নিয়ে পুনরায় রৌদ্দুরের বুকে মাথা ঠেকাল। সাদা কাপড়ে ঢাকা রৌদ্দুরের সম্পূর্ণ শরীর। সুব্রতা তার মুখের উপর থেকে কাপড় সরানোর সাহস পেল না। হাহাকার মিশ্রিত করুণ কণ্ঠে বলে উঠল সে, আপনি ওয়াদা ভেঙেছেন। আমার বিশ্বাস হচ্ছে না মেজর সাহেব। আপনি তো কথা দিয়েছিলেন আমাদের জন্য ফিরে আসবেন। তবে যে বেইমানি করলেন, বেইমানদের দলে তো আপনার নাম ছিল না মেজর সাহেব। মেয়ের এমন দশা দেখে ঝরঝরিয়ে কেঁদে দিলেন আনিস মৃধা। নিজের বুকের সাথে মিশিয়ে নিতে চাইলেন ছোট্ট মেয়েটাকে। এভাবে কাঁদে না আম্মাজান, মৃতদেহের কষ্ট হয়। সুব্রতা আনিস মৃধার হাত কপালে ঠেকিয়ে আঘাত করল নিজের কপালে। আব্বু গো, আমি সামলাতে পারছি না নিজেকে। আমার পৃথিবী অন্ধকার হয়ে আসছে। আমার রোদ বিলীন হয়ে যাচ্ছে আব্বু। আটকাও তাকে। সুব্রতার ধস্তাধস্তিতে রৌদ্দুরের মুখের উপর থেকে কাপড় সরে গেল। জল টইটম্বুর চোখে সেই মুখের দিকে তাকিয়ে সিটকে সরে গেল সুব্রতা। তড়িঘড়ি করে চোখ মুছে নিল সে। রুমাইসাকে টপকে অ্যাম্বুলেন্স থেকে নেমে পড়ল। এ তো আমার রৌদ্দুর না। মেয়ের কথায় চমকে উঠলেন আনিস মৃধা। কিছুটা সময় লাগল ওনার সুব্রতার কথা বুঝতে। আমার রৌদ্দুরের সুন্দর চাঁদের মতো মুখ ছিল। এই মুখ তো ঝলসে গেছে। তবে কি করে তোমরা তাকে আমার রৌদ্দুর বলছো? আনিস বুঝলেন মেয়ে তার নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে। এতজন কি আর ভুল করবে রৌদ্দুরকে চিনতে? সবাই ভুল হলেও তার বুকের নেম প্লেটের নামটা কি ভুল হতে পারে? অ্যাম্বুলেন্স থেকে নেমে এলেন আনিস। মেয়েকে বাহুতে জড়িয়ে ভেতরে দিকে নিয়ে যেতে নিলেন তিনি। 10 মিনিটের কান্নায় চেহারা বদলে গেছে। এখনো ডুকরে কাঁদছে সুব্রতা। ওনারা ভেতরে প্রবেশের আগে ভিড় ঠেলে মধ্যবয়সী এক নারী ডাক দিল সুব্রতাকে। সুব্রতা মা। পরিচিত কণ্ঠটা কর্ণকুহর প্রবেশ হতে থামল সুব্রতা। ভিড় ঠেলে সবাই জায়গা করে দিল নীলাঞ্জনা শাহনওয়াজ আর মৌনতাকে এগোনোর। নীলাঞ্জনা শাহনওয়াজের চোখে মুখ ফুলে লাল হয়ে আছে। নিত্যদিনের তুলনায় আজ অস্বাভাবিক নীরব বেলি। জেনিফার মৃধার কোলে বসে মায়ের দিকে তাকিয়ে আছে সে। সকালে উঠেছে থেকে কিচ্ছুটি মুখে নেয়নি বেলি। কেবল কাঁদছে সে। ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে বেলির নাক, চোখ লাল হয়ে ফুলে উঠেছে। এখনো আখি টইটম্বুর জল নিয়ে হেঁচকি তুলে কাঁদছে বাচ্চাটা। ড্রয়িং রুমের ঠান্ডা মেঝেতে নিশ্চল হয়ে বসে আছে সুব্রতা। তার সামনে স্ট্রেচারে রাখা রৌদ্দুরের আধপোড়া দেহ। তবুও সুব্রতা কাঁদছে না। অদ্ভুত শান্ত চোখে সে তাকিয়ে আছে রৌদ্দুরের মুখের দিকে। বোমা বিস্ফোরণের আগুনে ঝলসে গিয়ে মুখশ্রী বিকৃত আর বিভৎস রূপ ধারণ করেছে। কিন্তু সেই বিকৃত মুখের প্রতিটা দাগ, পোড়া চামড়া গভীর মনোযোগে অবলোকন করছে সুব্রতা। যেন শেষবারের মতো মুখস্থ করে নিচ্ছে মানুষটার বদনখানা। মেয়ের থেকে দৃষ্টি সরিয়ে নাতনির দিকে তাকালেন জেনিফার মৃধা। বেলির মায়াবী বদন দেখে হু হু করে উঠল ওনার বুক। বেলিকে বুকের সাথে চেপে আর্তনাদ করে উঠলেন জেনিফার। এ কি ভাগ্য নিয়ে জন্মালি নানু ভাই। জন্মদাতা পিতা তোকে কোনো দিন স্বীকারও করল না। যেই একজন নিজের সবটা দিয়ে তোদের মা মেয়েকে আগলে ধরল, সেও তোদের ফাঁকি দিয়ে পালালো। আল্লাহ এই লিখেছিলেন তোদের ভাগ্যে। মায়ের কথা শুনে বেশ বিরক্ত হল সুব্রতা। রৌদ্দুরের মুখ থেকে দৃষ্টি সরিয়ে রাগী চোয়ালে জেনিফার দিকে তাকিয়ে শুধালো সে। এমন অলক্ষণে কথা বলছো কেন মা? এই দেহ যে তোমাদের জামাইয়ের, তাকে বলল। তোমরা সবাই এভাবে উঠে পড়লে কেন তাকে মৃত প্রমাণ করতে? সুব্রতা থামল, পরপর শক্ত কণ্ঠে আঙুল উঁচিয়ে বলে উঠল সে। এই দেহকে যে আর রৌদ্দুরের দেহ বলবে, তাকে আমি নিজ হাতে খুন করব। সুব্রতার এরূপ কথায় জেনিফার কাপড়ের আঁচলে মুখ গুজলেন। মেয়ের এমন পাগলামো সহ্য হচ্ছে না ওনার। পাগলামিটা সত্যিই হলে সবচেয়ে বেশি খুশি জেনিফার মৃধাই হতেন।
ওনার যে নিজের মেয়েকে তবে সাদা শাড়িতে বিধবার বেশে দেখতে হতো না। মায়েদের কাছে পৃথিবীর সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে নিজের চোখের সামনে মেয়েকে ধবধবে শাড়িতে দেখা। এই কষ্ট যে সহ্য করা যায় না। নীলাঞ্জনা শাহনওয়াজ সুব্রতার পাশে বসা। তিনি কান্নার তোপে কথা বলতে পারছেন না। বারবার বুক চাপড়ে আহাজারি করছেন। শাশুড়ির এমন কাজেও বেশ সুব্রতা বিরক্ত, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। তার মনে প্রাণে একটাই বিশ্বাস, এই দেহ রৌদ্দুরের না, তার রৌদ্দুর মরতে পারে না। সে তো কথা দিয়েছিল ফিরবে বলে। আপনজন বলে এখন পালানোর পায়তারা করলে চলবে? সুব্রতা কোনো মতেই তা সহ্য করবে না। ছেলের অকাল প্রয়াণে শাহনওয়াজ পরিবার নিস্তব্ধ। কারো মুখ থেকে প্রয়োজনের অতিরিক্ত একটি শব্দও খসছে না। শেহরিশ আর তৈমুর শাহনওয়াজ কোয়ার্টারের বাইরে। ওনাদের সাথে আনিস মৃধাও আছেন। সবাই মিলে রৌদ্দুরের দেহ দাফনের ব্যবস্থা করছেন। শেহরিশ ছুটে ছুটে রৌদ্দুরের সব অফিসিয়াল কাগজপত্র ঠিক করতে ব্যস্ত। তুষার বাকরুদ্ধ। সে ছেলে বলে কাঁদতেও পারছে না। পরিবার হারিয়ে রৌদ্দুরকে সে পরিবার ভেবে আঁকড়ে ধরেছিল। রৌদ্দুর ও শেহরিশের অনুরূপ তুষারকে ভালোবাসত। দুজনের বেশ ভাব ছিল। অথচ আজ সেই রৌদ্দুরের দেহ দাফনের ব্যবস্থা করছে সে নিজে। তুষারের সব কল্পনা মনে হচ্ছে, যেন এখনই ঘুম ভাঙলে সব ঠিক হয়ে যাবে। রৌদ্দুর ছুটে এসে তাকে জড়িয়ে ধরবে, বলবে, আবার মেয়েদের মতো কাঁদছিস? তুই না সেনাবাহিনীর একজন মেজর? তবে এমন মরা কান্না জুড়লি কেন? তবে সে সব কিছুই হলো না। বহু কষ্টে নিজেকে সামলে নিস্তেজ ভারী দেহ টেনে রৌদ্দুরের গোসল দেওয়ানোর দিকটা দেখছে সে। রৌদ্দুরের নিথর দেহ কোয়ার্টারে গোসল করানো হবে, তারপর নিয়ে যাওয়া হবে ঢাকায়। সামরিক নিয়মে তাকে দেওয়া হবে শেষ সম্মান, অস্ত্র নত করবে সৈনিকরা। পতাকা ঝুঁকবে, আর এক মুহূর্তের জন্য সময় থেমে থাকবে তার বিদায়ের সাক্ষী হয়ে। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মাটির বুকে শুইয়ে দেওয়া হবে তাকে। সেখানে চিরনিদ্রায় সমাপ্ত হবে এক অসমাপ্ত জীবনের গল্প। মৌনতা কিচেনে দাঁড়িয়ে বেলির জন্য দুধ দিয়ে ওটস বানাচ্ছে সে। চোখ জোড়া লাল হয়ে আছে তার। রৌদ্দুরকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসত সে। আসলে মৌনতার কোনো ভাই নেই কি না, তাই রৌদ্দুরকে সেই আসনের বসিয়েছিল সে। কিন্তু রৌদ্দুর এমন হুট করে চলে যাওয়া মেনে নিতে পারছে না মৌনতা। সারা রাস্তা সবাই কেঁদেছিল। সে কাঁদতেও পারেনি শাশুড়ির সামনে। চামচের ক্যাবিনেট থেকে বেলিকে খাওয়ানোর চামচাটা নিয়ে ড্রয়িং রুমে এলো মৌনতা। বর্তমানে ড্রয়িং রুমে মানুষ কম আছে। কিছু মহিলা অফিসার আর রৌদ্দুরের ফুফু চাচিরা আছেন। সবার মাঝে দিয়ে নিচু হয়ে গিয়ে জেনিফার মৃধার কাছে এসে থামল মৌনতা। বেলির পানে হাত বাড়িয়ে আদুরে কণ্ঠে শুধালো সে, আম্মুটা বড়মার কাছে আসো তো, তোমার আর ভাইয়ার জন্য খাবার বানিয়েছি, দেখি কে বেশি খেতে পারে। বেলি অক্ষিপটে টইটম্বুর পানি নিয়ে মৌনতার দিকে তাকাল। মৌনতা চোখের ইশারায় ডাকল। বেলির চোখে জমা পানির বিন্দুগুলো গাল বেয়ে নেমে এলো। ফিচফিচে স্বরে প্রশ্ন করল সে, বেলি কেলে বাবা আতবে? মৌনতার হাসার ব্যর্থ চেষ্টা করল। আসবে মা। তত্তত্তত্তি। মৌনতা এইবারে আর মুখ ফুটে কিছু বলতে পারল না। ছোট বাচ্চাদের মিথ্যা আশ্বাস দেওয়া পাপ। তাদের সাথে নাকি ফেরেশতা থাকে। সে মাথা নাড়াল কেবল। বেলি ভাবল সে খেলে সত্যিই রৌদ্দুর ফিরবে। সেই ভেবে ঝাঁপ দিয়ে মৌনতার কোলে চলে এলো বেলি। চোখের পাতা ভারী হয়ে, নাকের পাটাতন ফুলে ফেপে উঠেছে সুব্রতার। তুষার তার সামনে দাঁড়িয়ে, হাতে রৌদ্দুরের ডিউটি অন পোশাকের সেট, ক্যাপ, ব্যাজ সহ কত কি। তুষার নিচু মস্তকে বলল, গোসল করানোর জন্য। রৌদ্দুরের দেহ থেকে ড্রেসআপগুলো খুলে নেওয়া হয়েছে ভাবি। আপনি? তুষার পুরো কথা শেষ করতে পারল না। চোখ ভরে উঠল তার। ঠোঁট কামড়ে নিজেকে সামলাতে চাইল তুষার। তুষারকে কাঁদতে দেখে সুব্রতাও নিজেকে সামলাতে পারল না। তার শেষ ভরসা ছিল তুষার। ভেবেছিল তুষার বলবে যে,
ওই দেহ রৌদ্দুরের না। কিন্তু তুষার রোজে কাঁদছে। সুব্রতা ঠোঁট ভেঙে কেঁদে দিল। ভাইয়া, আপনিও বিশ্বাস করছেন যে ওই দেহ রৌদ্দুরের? তুষার সুব্রতার সাথে দৃষ্টি মেলাতে পারল না। সে কি জবাব দিবে? সুব্রতার যা বোঝার তা বোঝা হয়ে গেল। হুট করে ধপাস করে মেঝেতে লুটিয়ে পড়ল সুব্রতা। তুষার পেছনে সরে দাঁড়াল। নীলাঞ্জনা শাহনওয়াজ ছুটে এলেন। ছেলের বউকে জড়িয়ে ধরলেন বুকে। সুব্রতা ও শাশুড়ির বুকে মুখ লুকিয়ে অঝরে কেঁদে উঠল। ও আম্মা গো, আপনি আমার জন্য এত রঙিন শাড়ি কিনলেন, তার মধ্যে অর্ধেক শাড়িও আমার পরা হলো না, এখনো কারবারে তোলা। আপনার ছেলে যে এত জলদি আমার রং নিয়ে পালালো। এইবার আমি শাড়িগুলো পরব কিভাবে আম্মা? রৌদ্দুরকে ডাকুন না আপনি, আপনার ছেলেকে ডাকুন না আম্মা। সুব্রতার কথা জড়িয়ে এলো। জেনিফার, মৃধাও এগিয়ে এলেন। দুই মাকে একসাথে পেয়ে সুব্রতা যেন আরো ভেঙে পড়ল। ফের চেঁচিয়ে উঠল সে, ও আম্মা, আমাকে ওর সাথে কবর দিয়ে দিন, আমার পাগল পাগল লাগছে আম্মা। সুব্রতার বুক ফাটা কান্না দেখে নীলাঞ্জনা জ্ঞান হারালেন। মৌনতা বেলিকে সোফায় বসিয়ে দ্রুত কদমে এগিয়ে এলো। নীলাঞ্জনা শাহনওয়াজের মাথাটা মেঝেতে ঝুঁকে পড়বার আগে তুষার ধরে নিল। ওনাকে ধরে মৌনতার উদ্দেশ্যে তুষার বলল, আমি আন্টিকে দেখছি ভাবি, আপনি সুব্রতা ভাবিকে ধরুন। জি ভাই। মৌনতা সুব্রতার পাশে বসে তাকে মেঝে থেকে তোলার প্রচেষ্টা চালাল। কিন্তু সুব্রতা উঠল না, বরং টেনে মৌনতাকেও নিজের সাথে বসিয়ে নিল। সুব্রতার আহাজারি দেখে মৌনতা কেঁদে ফেলেছে। সুব্রতা নিভে আসা গলায় বলল, সে কি আমার সাথে রাগ করেছে ভাবি? ও ভাবি, কথা বলো না। এই তুষার ভাই কই, আপনি আমার রৌদ্দুরের জন্য বানানো পিঠা আমাকে আগে জোর করে খাওয়ালেন, তাই আমার রৌদ্দুর রাগ করে মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে, তাকে আপনারা আটকান। আল্লাহর কসম লাগে আটকান তাকে, ছাড়া আমি শ্বাস নিতে পারছি না। সমাপ্ত।